এখন দেখো, লাস্ট ক্লাসে আমরা কিন্তু পড়ে আসছিলাম যে একটা স্ট্রেস বলতে কি বুঝি। একটা স্ট্রেস বলতে আমরা কি বুঝি? একটা স্ট্রেস বলতে যে কথাটা বুঝি, ইটস আ ফিজিক্যাল এলিমেন্ট অফ আ ক্রাইম। তাই না স্যার? স্যার সবাইকে অ্যান্সার দিতে হবে, নাহলে কিন্তু ক্যামেরা অন করাবো। হ্যাঁ, আওয়ান স্যার। আমি তো লাস্ট ক্লাসে ছিলাম। তুমি তো লাস্ট ক্লাসে ছিলে না, বাট এখান থেকে শুরু করো। আহ, প্রত্যেকটা ক্রাইমের দুইটা এলিমেন্ট আছে, একটা হলো একটা স্ট্রেস, একটা হলো মেনস্ট্রিয়া। একটা হলো একটা স্ট্রেস, একটা হলো মেনস্ট্রিয়া। সাদ স্যার রিপ্লাই, তুমি কি শুনতেছো স্যার? জি স্যার, আমি এখানেই আছি। আচ্ছা স্যার। আচ্ছা, একটা হলো একটা স্ট্রেস, একটা হলো মেনস্ট্রিয়া। একটা স্ট্রেস ইজ দ্য ফিজিক্যাল এলিমেন্ট অফ ক্রাইম। লাস্ট ক্লাসে পড়ছিলাম স্যার, মনে আছে তোমার? জি স্যার, মনে আছে। হ্যাঁ, তো আজকে, হ্যাঁ, এখন আজকে একটা সিরিয়াস নিয়ে আমরা পড়া শুরু করব। একটা সিরিয়াস জিনিসটা কি? একটা সিরিয়াস ইজ আ ফিজিক্যাল এলিমেন্ট অফ আ ক্রাইম। একটা সিরিয়াস কি স্যার? ইজ আ ফিজিক্যাল এলিমেন্ট অফ আ ক্রাইম। এখন একটা সিরিয়াস এর একমাত্র রিকোয়ারমেন্ট হলো দ্যাট ইট মাস্ট বি ভলান্টারি। ভলান্টারি কথার মানে কি? এটা ইচ্ছাকৃত হতে হবে, নিজের ইচ্ছায় হতে হবে। হ্যাঁ হ্যাঁ, একটা সিরিয়াস মাস্ট বি ভলান্টারি, এটা একটাই রিকোয়ারমেন্ট, যেটা হলো একটা সিরিয়াস যেটা নিজের ইচ্ছাকৃত হতে হবে। ঠিক আছে, এখন আমরা কিছু সিচুয়েশন পড়বো যেখানে একটা স্ট্রেস অনিচ্ছাকৃতভাবে হয়েছে, যেই কারণে এটাকে আমরা ক্রাইম হিসাবে ধরবো না। যেমন কিছু ডিফেন্সের কথা আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম না, একটা স্ট্রেস প্লাস মেনস্ট্রিয়া প্লাস অ্যাবসেন্স অফ ভ্যালিড ডিফেন্স। এই ভ্যালিড ডিফেন্সের কয়েকটা ডিফেন্স আমরা এখন পড়বো। যেমন প্রথম একটা ডিফেন্স হলো অটোম্যাটিজম। অটোম্যাটিজম একটা ডিফেন্স যেখানে ডিফেন্ডেন্ট ইজ নট ইন কন্ট্রোল অফ হিজ বডিলি অ্যাকশনস। এটা ক্লিয়ার করে কিভাবে বুঝবো? আর ভার্সে কুইক কেসের মধ্যে আসি। আর ভার্সে কুইক কেসের মধ্যে কি হয়েছে? ডিফেন্ডেন্ট ওয়াজ আর ডায়াবেটিক পেশেন্ট। ডায়াবেটিক পেশেন্ট, ডায়াবেটিস বুঝো তো স্যার, তাই না? জি জি। হ্যাঁ, এখন ডিফেন্ডেন্ট ওয়াজ আ ডায়াবেটিক পেশেন্ট। এখন তার পাশাপাশি হি ওয়াজ আ ইমার্জেন্সি রুম নার্স। ইমার্জেন্সি রুম নার্স বুঝো? যারা ইমার্জেন্সিতে কাজ করে, হসপিটালে যে ইমার্জেন্সি রুম আছে যেখানে কাজ করে, ওখানে ইমার্জেন্সি রুম নার্স বলে। তো ইমার্জেন্সি রুম নার্সের ব্যাপারটা কি হলো? ডিফেন্ডেন্ট ইনসুলিন নিছে। ইনসুলিন, ইনসুলিন বুঝো তো স্যার কাকে বলে? হ্যাঁ, স্যার, বুঝছি তো। হ্যাঁ, ইনসুলিন কাকে বলে বলো? স্যার ইনসুলিন ডায়াবেটিস পেশেন্টের যেটা হচ্ছে গিয়ে এই যে ইনজেক্ট করে ওইটা না? হ্যাঁ, ডায়াবেটিস পেশেন্টদের যেটা ইনজেক্ট করে তাদের ওইটা, যাতে খাওয়ার পরে ব্লাড সুগার লেভেল অতিরিক্ত মাত্রায় বেড়ে না যায়। আমাদের বডি তো ন্যাচারালি ইনসুলিন প্রডিউস করে, কিন্তু যাদের ডায়াবেটিক আছে তাদের বডি ন্যাচারালি ইনসুলিন প্রডিউস করতে পারে না, তার জন্য তারা কি করে? তারা এক্সেস ইনসুলিন নেয়, বডিতে ইনপুট করে, যারা তাতে খাওয়ার পরে ব্লাড সুগার লেভেল যাতে অতিরিক্ত মাত্রায় বেড়ে না যায়। এখন দেখো আর ভার্সেস কুইক কেসের মধ্যে কি হয়েছে। সে ইনসুলিন নিছে, ইনসুলিন নিয়ে লাঞ্চের টাইম হচ্ছে, মাত্র খেতে বসবে, সেই সময় হসপিটালের কাছাকাছি খুব বড় একটা অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টের কারণে ইমার্জেন্সি রুমের রাশ বেড়ে যায়। ইমার্জেন্সি রুমের রাশ বেড়ে যায়। রাশ বেড়ে যাওয়ার কারণে কি হয়? রাশ বেড়ে যাওয়ার কারণে সে আর তার লাঞ্চ করতে পারে না, তো পেশেন্টদের অ্যাটেন্ড করতে হয়। এখন আমাকে বলো, তার এই যে অ্যাট ওয়ান পয়েন্ট হোয়াট হ্যাপেন, ইনসুলিন নিছে, ইনসুলিন নিয়ে না খেলে কি হয়? হাইপোগ্লাইসেমিয়া হয়। কি হয়? হাইপোগ্লাইসেমিয়া হয়। কেন? ইনসুলিন খাইছে কি, বা খাওয়ার পরে সুগার লেভেলটা কমানোর জন্য। এখন যদি সে যদি না খায়, তার মানে কি সুগার লেভেল তার বাড়ে নাই, তো এক্সেস সুগার লেভেল কমে গেছে। এখন এক্সেস সুগার লেভেল কমাতে কি হয়? আমাদের ব্রেনে প্রপার ব্লাড যায় নাই, তো ব্রেনে যদি প্রপার ব্লাড না যায়, ব্রেন কি ম্যাল ফাংশন করবে না স্যার? ওই ম্যাল ফাংশন অবস্থায় কি হয়েছে? হি স্টার্টেড টু হ্যাভ সিজার্স। সিজার্স বুঝলো? খিচুনি, যাকে বাংলায় আমরা শুদ্ধ বাংলায় যাকে খিচুনি বলি। সিজার্স অ্যান্ড হাত পা ছুড়া শুরু করছে। হাত পা ছোড়াছুড়ির মধ্যে মাধ্যমে কি দেখা গেছে? কয়েকটা পেশেন্টের ঘুষি, কিল লেগে গেছে। ঠিক আছে, পরে যখন ইনভেস্টিগেশন করে দেখা গেছে যে অ্যাকচুয়ালি সে তো ইচ্ছাকৃতভাবে করে নাই। ইচ্ছাকৃতভাবে করে নাই, সে যে ইনসুলিন দিছে, ইনসুলিনের কারণে সে কি হয়েছে? হি ওয়াজ নট কন্ট্রোল অফ হিজ বডিলি অ্যাকশনস। সো এই যে একটা ডিফেন্স আমরা পড়লাম, অটোমেটিজম, তার মানে কি এখানে একটা স্টেজ ভলান্টারি ছিল না। যখন যেহেতু সে ভলান্টারি একটা স্টেজ ছিল না, তার মানে কি তার এখানে দোষ হতে পারবে? পারবে না। না, তার পারবে সব, না। সবাই কথাটা কি বুঝতে পারছো? পেরেছো স্যার?
আচ্ছা, স্যার জি স্যার, বলো স্যার। এই যে অটোম্যাটিজম। অটোম্যাটিজম যেটা আছে, সো জি স্যার। এখানে বেসিক্যালি অ্যাকর্ডিং টু মাই ওর অসুস্থ ছিল এবং ডিউ টু এক্সেস ইনটেক অফ ইনসুলিন এবং আনকনসিয়াস স্টেটে হি অর শি কমিটেড আ ক্রাইম, রাইট? জি স্যার। স্যার ক্রাইমটা কি ছিল? ক্রাইম ছিল অ্যাসল্ট, ওই যে হাত পা ছোড়াছুড়ি করার মধ্যে ঘুষি লেগে গেছে। স্যার, হ্যাভ ইউ এভার সিন এনি পিপল ইন সিজার্স? মানে যখন সিজার উঠে কোনোদিন দেখছো কাউকে? না। উম, আমলান দেখছো? না, আনফরচুনেটলি দেখা হয়নি আমার। আমি তো নিজে হাত পা ছুরি ছোট থেকে, বাট এটা তো কাউকে কখনো হারাম করে দিল। আচ্ছা, জাইমা স্যার দেখছো কাউকে কোনোদিন খিঁচুনি উঠলে হাত পা ছুটতে? Yes, sir. Yes, হ্যাঁ, sir. Yes, sir. হ্যাঁ। তার কি কোনো বডি কন্ট্রোল থাকে? হ্যাঁ, তার সেই সময় তার মানে কি এটা কি অটোমেটিজম তো হয় নাই, বুঝতে পারছো? সরি, একটা সিরিয়াস তো কেন হয় না, বিকজ ইট ওয়াজ ইনভলেন্টারি। আচ্ছা, জাইমা স্যার পরের কেসটা পড়তে পারবা, সালেবান? Sir, fact থেকে বলবো? জি স্যার। The defendant suffering from epilepsy attack a man during a seizure. Well, হুম the House of Lords said that epileptic seizures would constitute a automatism leading to acquittal on ground of involuntary actions. হুম এই যে এপিলেপসি মানে কি জানো? এপিলেপসি এক ধরনের রোগ যেখানে ধরো যেমন মোবাইল হ্যাং করে, কম্পিউটার হ্যাং করে, এখানে মানুষের ব্রেইন হ্যাং করে। বুঝতে পারছো? এপিলেপসি হলো এক হ্যাঁ, সরি। সো এটা সিজার হওয়ার পর হয়, রাইট? না না, এটা অ্যাটাক উঠে, বুঝছো? হঠাৎ করে মানুষের ব্রেইন যখন হ্যাং করে তখন অ্যাটাক উঠে। আচ্ছা আচ্ছা স্যার, আই হ্যাভ আ কোয়েশ্চেন। এখানে যেহেতু আরভি কুইক, আরভি সালিভান করতেছে, আর ইজ দ্য মনার্ক, রাইট? ইয়েস স্যার, আর ভার্সেস আর ভি না স্যার, এই কথা বলবো না স্যার। আর ভি এই কথা বলবা না, বলবো আর ভার্সেস। আচ্ছা ওকে। স্যার লিখা ছিল দেখে। হ্যাঁ হ্যাঁ, ভি মানে ভার্সেস, তোমাকে লাস্ট ক্লাসে বলছি না, হ্যাঁ ভি ভার্সেস ভার্সেস। আচ্ছা, আর ভার্সেস সালিভানে কি হয়েছে, এটা এপিলেপসি এক ধরনের রোগ যেখানে ধরো মানুষের দেখবো যে একে বাংলা মানে খাস বাংলায় যাকে মৃগী রোগ বলে, বা পুরান ঢাকার লোক থেকে দেখবা মৃগী ব্যারাম বলে। বুঝতে পারছো? তো এটাকে মৃগী রোগ বলে। মৃগী রোগটা জিনিসটা কি হলো, মানুষের ব্রেইন এখানে হ্যাং করে। দেখবা যে ব্রেইন হ্যাং করার পর যাদের মৃগী রোগ উঠার পর দেখবা যে খুব গন্ধওয়ালা জিনিস শুঙ্গানো হয়, মাঝে মাঝে পিঁয়াজ শুঙ্গানো হয়, বা কারো মোজা শুঙ্গানো হয়, বা চামড়ার জুতা শুঙ্গানো হয়। ঠিক আছে? তো ওগুলো শুঙ্গালে কি হয়, ব্রেইন রিস্টার্ট হয়। তো দেখবা যে ওর খিচুড়ি বন্ধ হয়ে যায়। তো এরকম একটা সিজার অ্যাটাক ওঠার সময় সে হাত পা ছুটছে, এপিলেপটিক সিজার যখন হয়েছিল, তো কারো কারো ঘুষি এরকম লেগে গেছে। তো এটাও তো তার ইচ্ছাকৃত ভাবে হয়নি। বুঝতে পারছো? এরপর আমরা আসি স্যার রিফ্লেক্স অ্যাকশনে। রিফ্লেক্স অ্যাকশন বলতে কি বুঝি? রিফ্লেক্স অ্যাকশন আর দোজ অ্যাকশন ইউ আর রেসপন্সিং টু এ স্টিমুলাই। আমরা বায়োলজিতে পড়ছিলাম না, যেমন ধরো গরম জিনিস যদি হাতে লাগে, চিন্তা করার আগে হাত উঠায় ফেলি না, হাত ঘুরিয়ে ফেলি না, তাই না? Yes, sir. হ্যাঁ হ্যাঁ যেমন ধরো ফুটবলের মধ্যে ফুটবল ইজ আ গেম অফ রিফ্লেক্স, তাই না? রিফ্লেক্সের মাধ্যমে বল আসার আগে দেখবা যে পা আগায় দিছে, গোলকিপার বল মারার আগে লাফ দিয়ে দিছে। সেম অ্যাজ ক্রিকেট খেলা, মানে এনি টাইপ অফ কন্ট্যাক্ট স্পোর্টস রিফ্লেক্স অ্যাকশনের উপরই তো ডিপেন্ড করে, তাই না? তো রিফ্লেক্স অ্যাকশনের যে রেসপন্স আছে, রেসপন্সের উপরে কেন রিফ্লেক্স অ্যাকশন বলি। আচ্ছা, এটা আরো ভালো করে কেন এটা পড়তেছি, হিল ভার্সেস ব্যাক্সটার কেসটা পড়ি। এখানে গাড়ি চালাতে তো মোটামুটি সবাই আইডিয়া আছে গাড়ি কিভাবে চলে বা না চলে, তাই না স্যার? Yes, sir. আচ্ছা, হিল ভার্সেস ব্যাক্সটার কেসে কি হয়েছে, এটা ছিল দেখো, ইটস এ কেস অফ 1958। এখনকার জমানায় তো অটো স্টিয়ারিং চলে আসছে, তাই না? তো 1958 এর দিকে তো অটো স্টিয়ারিং এগুলো কিছু ছিল না স্যার। তো ওই সময় একটা গাই ওয়াজ ড্রাইভিং এ কার, আনফরচুনেটলি আ বি এন্টার্ড দ্য কার অ্যান্ড দ্য বি স্টাং হিজ আইস। কোনোদিন মৌমাছির কামড় তোমরা খাইছো? আমলান খাইছো? জি স্যার, আমি খেয়েছি। না, তুমি খেয়েছো সাদ?
হাতে স্টিং করেছিল। হ্যাঁ, আমারও করেছিল স্যার। অসম্ভব পেইনফুল না, সত্যি করে বলো? হ্যাঁ স্যার, একটা স্টিং করায় অনেক পেইন হয়েছিল, এখন হ্যাঁ, তো ইমাজিন করো ওই লোকটার চোখের মধ্যে স্টিং করছে। তো অবভিয়াসলি সে স্টেরিং ছেড়ে সে কি করছে, মুখে হাত দিছে, তাই না স্যার? সে স্টেরিং ছেড়ে মুখে হাত দিছে, তো স্টেরিং ঘুরে গিয়ে পেডেস্ট্রিয়ান হিট করছে। এন্ড এই কাজটা কি সে ইচ্ছাকৃতভাবে করছে? No, sir. না, ইচ্ছাভাবে করে না, ওইটা এখানে আসবে না, মানে ক্রাইম হিসেবে হ্যাঁ। করা হবে না। যেমন কয়দিন আগে কানাডায় দেখছো না যে বাংলাদেশের একজন পাইলট আর একজন বিজনেসম্যান একসাথে মারা গেছে কার অ্যাক্সিডেন্টে কানাডায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অ্যাক্সিডেন্টটা কেন হয়েছে? বিকজ ওয়েন দে ওয়ার ড্রাইভিং অন হাইওয়ে। এখন বাংলাদেশের হাইওয়ে আর ওই দেশের হাইওয়ে তো এক না স্যার। ওই দেশে কিন্তু হাইওয়েতে তুমি আস্তে গাড়ি চালাতে পারবা না। ওই দেশের exactly, হাইওয়েতে এখন while he was driving he had a heart attack। বুঝতে পেরেছো? হ্যাঁ হ্যাঁ while he was driving he had a heart attack। অবভিয়াসলি তার আর কন্ট্রোল ছিল না গাড়ির উপর, গাড়ি গিয়ে ক্র্যাশ করে গেছে। তো এই সেম জিনিসই যেটা স্যার, যে রিফ্লেক্স অ্যাকশনের উপরে তো আমাদের তো অ্যাকচুয়ালি এটার উপরে তো কোনো কন্ট্রোল নাই, তাই না? তো রিফ্লেক্স অ্যাকশনে কি হয় যে এখানে অটোমেটিক, সরি, এখানে কিন্তু একটা স্ট্রেস ইজ নট ভলান্টারি। আচ্ছা, এরপরে আসি, উই কাম টু দ্য কেস অফ আর ভার্সেস টি। আর ভার্সেস টি তে কি হয়, যে ডিফেন্ডেন্ট ওয়াজ অ্যাকচুয়ালি আ ভিকটিম অফ গ্যাং রেপ। বুঝতে পারছো? এখানে ব্যাপারটা দাঁড়ায়, এখন আফটার দ্য ইনসিডেন্ট, আনফর্চুনেট ইনসিডেন্ট হ্যাপেন টু হার, she was suffering from delusions, hallucinations, প্লাস মানে এত ট্রমাটিক একটা এক্সপিরিয়েন্স ছিল তার জন্য, তার বাবা বাদে অন্য কোনো পুরুষ দেখলে মেয়েটা চিল্লানো শুরু করে, ভয় দৌড় দেওয়া শুরু করে। বুঝতে পারছো? তো অন দ্য ডে অফ ইনসিডেন্ট কি হয়, মেয়েটার বাসায়, আমাদের বাসায় যেমন দারাজের পার্সেল দেয় না, পার্সেল ডেলিভারি পার্সন আসে না, তার বাসায় এরকম একটা পার্সেল ডেলিভারি পার্সন আসে। ডেলিভারি পার্সন আসার পরে মেয়েটা ওই লোককে দেখে ঘাবড়ায়, রান্নাঘরে জানলা দিয়ে পালায় যায়। পালায় যাওয়ার পরে 2-3 দিন রাস্তায় থাকে, তাকে কেউ খুঁজে পায় না। এর মধ্যে সে যখনই কোনো পুরুষ মানুষ আসে বা কেউ আসে তাকে ঘুষি মারে। হ্যাঁ, কোনো পুরুষ মানুষকে দেখলে সে ঘুষি মারে, খিদা লাগলে খাবার নিয়ে সে দৌড় দিছে। মানে বুঝতে পারতো সিচুয়েশনটা কি? তো যখন কোর্টে আসছে, কোর্টে আসার পর দেখা গেছে শি ওয়াজ সাফারিং ফ্রম আ ট্রমাটিক এক্সপিরিয়েন্স। সে যে অ্যাকশন গুলা করছে, সে হ্যালুসিনেশনের মধ্যে, ডিলিউশনের মধ্যে ছিল দেখে সে এগুলা কিছুই বুঝতে পারছিল না যে সে কি করতেছে না করতেছে। বুঝতে পেরেছো স্যার? Yes, sir. Yes. সাদ, বুঝতে পেরেছো স্যার? হ্যালো? জি স্যার। আরে স্যার, তুমি এখন খাচ্ছ স্যার? আচ্ছা স্যার, তোমার মতো আমার একটা স্টুডেন্ট লাস্ট ক্লাসে ছিল, পড়ানোর সময় খালি খাইতো। আচ্ছা, এরপর আসি ফিজিক্যালি ফোর্স। ফিজিক্যালি ফোর্স জিনিসটা বুঝাই, ফিজিক্যালি ফোর্স জিনিসটা হলো তোমার পেডেস্ট্রিয়ান ক্রস কাকে বলে জানো তো? জেব্রা ক্রসিং কাকে বলে জানো তো এটা স্যার তোমরা? Yes, sir. আচ্ছা, জেব্রা ক্রসিং দিয়ে একজন ক্রস করছিল, ওই মুহূর্তে, ক্রসিং করার মুহূর্তে, এখন ধরো রেড সিগন্যাল হয়ে আছে, তাই না? তো জেব্রা ক্রসিং দিয়ে একজন ক্রস করতেছিল, তো আরেকটা গাড়ি কিন্তু সিগন্যাল, রেড সিগন্যাল দেখে দাঁড়ায় ছিল, কিন্তু পিছন থেকে এসে এমন জোরে একটা গাড়ি মারছে, ওই গাড়িটা উড়ে গিয়ে পেডেস্ট্রিয়ানকে মেরে দিচ্ছে। তো যে গাড়িটা পেডেস্ট্রিয়ানকে মারছে সে কি ইচ্ছাকৃত ভাবে মারছে? নো, ইট ওয়াজ ফিজিক্যালি ফোর্সড। বুঝতে পারছো স্যার? Yes, sir. আচ্ছা, এরপর লার্সেনিয়ার কেসটা আমাদের পড়া লাগবে না, এটা বাদ। আচ্ছা, এখান থেকে অ্যাকচুয়ালি আমাদের কোশ্চেন পেপার শুরু হয়, অমিশন থেকে কোশ্চেন পেপারটা অ্যাকচুয়ালি শুরু হয়। এটা নিয়ে 2017 কোশ্চেন নাম্বার 1 AB আসছে। ওকে, তো আমরা কিন্তু এই
চ্যাপ্টারটা করেই কিন্তু আমরা কোশ্চেন পেপারে চলে যাব। সবার কাছে কি কোশ্চেন পেপার আছে স্যার? Sir, at this moment, নাই। আমি তো আচ্ছা, আমি প্রোভাইড করব। ঠিক আছে, জাইমার কাছেও থাকার কথা আছে না স্যার? জি স্যার। আচ্ছা, স্যার আমার একটা কোয়েশ্চেন আছে জি স্যার বলো। স্যার, একটু বেসিকে। স্যার কোন কেসে হচ্ছে 1% পার্সন এ ভার্সেস পার্সন বি কেস হয়, আর কোন কেসে আর ভার্সেস পার্সন বি কেস হয়? আচ্ছা, সিভিল কেসে পার্সন ভার্সেস পার্সন হয়, ক্রিমিনাল কেসে আর ভার্সেস হয়। বুঝতে পারছো? এখন বলতে বলো স্যার সিভিল কেস কোনগুলা? ক্রিমিনাল কেস বাদে যত ধরনের কেস আছে সবই সিভিল কেস। আচ্ছা আচ্ছা জমি জমার কেস সিভিল কেস, ফ্যামিলি কেস সিভিল কেস, টর্ট কেস সিভিল কেস, কন্ট্রাক্ট ল সিভিল কেস। বুঝতে পারছো? আচ্ছা ওইখানে পার্সন ভার্সেস পার্সন হয়। আর ক্রিমিনাল কেসের মধ্যেই একমাত্র আর ভার্সেস মানে স্টেট ভার্সেস ডিফেন্ডেন্ট হয়। ক্লিয়ার স্যার? বুঝতে পেরেছি স্যার। ইয়েস ক্লিয়ার। আচ্ছা, এরপর আছি অমিশন অ্যান্ড অ্যাক্টাস্টিয়াস। এতক্ষণ তো আমরা পড়লাম, জানলাম, বুঝলাম যে কোনো খারাপ কাজ করলে রং ডুইং বা কালপেবল অ্যাক্ট। কালপেবল অ্যাক্ট মানে কি? সরি স্যার, কালপেবল অ্যাক্ট বলতে কি বুঝি? কালপেবল অ্যাক্ট বলতে খারাপ কাজ। কালপেবল ওয়ার্ডটা কোথা থেকে আসছে? কালপ্রিট থেকে আসছে। তো এতক্ষণ আমরা জানি ক্রিমিনাল লতে কোনো খারাপ কাজ বা রং ডুইং করলেই কিন্তু, ফর এক্সাম্পল হিটিং সামওয়ান, কজিং ওয়ান টু প্যানিক, অর স্ট্যাবিং সামওয়ান, কিলিং সামওয়ান, তাই না? তো এই ধরনের কোনো কাজ করলে কিন্তু ক্রিমিনাল লতে ক্রিমিনাল লায়াবিলিটি আছে, তাই না স্যার? এখন অমিশন হলে এমন একটা কনসেপ্ট বা বলতে পারো এমন একটা এক্সেপশন যেখানে কিছু না করলে তোমার দোষ হতে পারে। কিছু না করলে দোষ কিভাবে হতে পারে? ফর এক্সাম্পল ধরো আমি আজকে আমলানকে আমার জুয়েলারি শপের দারোয়ান হিসাবে অ্যাপয়েন্ট করলাম। আমলান কি করলো? যে ও জুয়েলারি শপে পাহারা না দিয়ে সারাদিন ঘুমায়, এর মধ্যে ডাকাত এসে সবকিছু চুরি করে নিয়ে গেল। তো এখন আমি তাকে ধরবো না? যে আমি যে ডিউটি, সে ডিউটির আন্ডারে ছিল, ডিউটিটা অমিট করার কারণে কি তার আমার একটা ক্ষতি হয়ে গেল না? জি স্যার। এক্স্যাক্টলি। হ্যাঁ। তো এখানেই আসে দ্য কনসেপ্ট অফ অমিশন। এই কনসেপ্টটা আমরা ভালো করে শুনবো, বুঝবো। এই কনসেপ্টটা বিশাল বড়, বাট আমাদের ব্যাপারটা হলো যে বিশাল বড় থাকলেও পরীক্ষা কিন্তু এত বড় করে আসে না। ঠিক আছে, আমরা একটু বিশাল করে সবগুলো কনসেপ্ট পড়বো যাতে এক্সামে আমরা ইজিলি লিখতে পারি। হ্যাঁ, এখন ক্রিমিনাল ল, যে ক্রিমিনাল লতে 90% টাইমে থেফট, ফ্রড, ক্রিমিনাল ড্যামেজ এগুলো নিয়ে কোশ্চেন আসতে থাকে। ওকে, বাট সামটাইমস এখান দিয়ে মাঝখান দিয়ে দু এক সময় উল্টাপাল্টা জিনিস ছুড়ে দেয়, যেমন অমিশন ছুড়ে দিবে বা মেনস্টিয়ার কথা জিজ্ঞেস করবে, রেকলেসনেস কাকে বলে জিজ্ঞেস করবে। ওকে, এর জন্য আমরা কিছুই বাদ দিব না। আর যেহেতু আমাদের হাতে অ্যাম্পল টাইম আছে, আমি তোমাদেরকে যেটা বলছি ডিসেম্বরের মধ্যে কিন্তু আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। ওকে স্যার, ডিসেম্বরের মধ্যে আমাদের সিলেবাস শেষ হয়ে যাবে। এর মধ্যে যদি তোমাদের জানুয়ারিতে কারো পরীক্ষা থাকে, অনেকে মোস্ট অফ দ্য টাইম জানুয়ারির সময় অনেকে ব্রেক নেয় বিকজ কারো কারো পরীক্ষা থেকে জানে। হ্যাঁ, আমি জানি না তোমাদের জানে আছে কি নাই। হ্যাঁ, এরপরে কিন্তু ফেব্রুয়ারি থেকে স্যার মক শুরু হয়ে যাবে। আমাদের মক 22টা মক হবে। তো ওই ওই সময় মক সলভিং দিয়ে আমরা কিন্তু চলতে থাকবো। ওকে স্যার? আচ্ছা, যেমন ক্রিমিনাল ল সিলেবাস আমাদের কিন্তু কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। আগের মতন ক্রিমিনাল ল সিলেবাস বড় নাই। ওকে, আচ্ছা, এরপরে আসি অমিশন কাকে বলছি, বুঝতে পারছো সবাই স্যার? জি স্যার। আচ্ছা, হ্যাঁ এখন হ্যাঁ, অমিশনের কনসেপ্টকে জিপি ফ্লেচার, একজন ফেমাস তোমার জুরিস্ট হলো উনি, ক্রিমিনাল লর ব্যাপারে অনেক কিছু বই টই লেখছে। তার সবচেয়ে ফেমাস ক্রিমিনাল ল বই হলো রিথিঙ্কিং ক্রিমিনাল ল। এখন রিথিঙ্কিং ক্রিমিনাল লতে সে অমিশনকে দুই ভাগে ভাগ করছে। একটা হলো কমিশন বাই অমিশন, আর একটা ব্রিচ অফ ডিউটি টু অ্যাক্ট। একটা হলো ব্রিচ অফ ডিউটি অ্যাক্ট, একটা হলো কমিশন বাই অমিশন। দুই ভাগে ভাগ করছে। ব্রিচ অফ ডিউটি অ্যাক্ট রিলেটস টু কন্ডাক্ট ক্রাইমস অ্যান্ড কমিশন বাই অমিশন রিলেটস টু রেজাল্ট ক্রাইমস। এখন সাদ স্যার বলতো কন্ডাক্ট ক্রাইম কাকে বলে?
লাস্ট ক্লাসে স্যার পড়িয়েছিলাম স্যার। না পারলে কোনো সমস্যা নেই, বলে দাও স্যার পারছি না। পারবা? স্যার আমাকে জিজ্ঞেস করছেন? আদা কার নাম আছে স্যার? স্যার তো তোমার নাম স্যার। জি স্যার, এটা মনে হয় না পারবো। পারবা না স্যার? জাইমা বলতে পারবা? No, sir. বলছিলাম না লাস্ট ক্লাসে, কন্ডাক্ট ক্রাইম আর দোজ ক্রাইম ওয়ার কন্ডাক্ট ইটসেলফ ইজ প্রহিবিটেড, মনে আছে? কন্ডাক্ট ক্রাইম আর দোজ ক্রাইম উইথ দ্য কন্ডাক্ট ইটসেলফ ইজ প্রহিবিটেড, কোনো কনসিকুয়েন্স বা কিছুই দেখা হয় না। ফর আচ্ছা এক্সাম্পল, আচ্ছা স্যার, বুঝছি। এটা কি জুম করা যাবে? হ্যাঁ মানে ওয়ার্ডের এইটা মানে একটু নোটসটা কি জুম করা যাবে? হ্যাঁ শিওর করা যাবে। থ্যাংক ইউ। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো কন্ডাক্ট ক্রাইম আর দোজ ক্রাইম উইথ দ্য কন্ডাক্ট ইটসেলফ ইজ প্রহিবিটেড। ফর এক্সাম্পল কি বলছিলাম? নট ওয়ারিং আ সিট বেল্ট, নট ওয়ারিং স্যার হেলমেট ফর টাইম। হ্যাঁ স্পিডিং, লাইক অনেক জোরে গাড়ি চালাচ্ছে, হ্যাঁ বাট স্পিডিং, হওয়ার হ্যাঁ আগে পুলিশ চার্জ হ্যাঁ। করে। তো একে কন্ডাক্ট ক্রাইম, যেমন ইউকে তে তুমি যদি সিগারেট বাট যদি রাস্তার মধ্যে ফেলো, তাই না? বা সিঙ্গাপুরে তুমি যদি রাস্তার মধ্যে ময়লা ফেলো, সাথে সাথে পুলিশ এসে কিন্তু তোমাকে ফাইন করে দিবে। বাংলাদেশে এগুলি করা উচিত। হ্যাঁ সম্ভব না স্যার, আমরা জাতিগতভাবে নোংরা, বাংলাদেশ এগুলো পসিবল না। ঠিক আছে, তো বুঝতে পারছো, এটাকে কন্ডাক্ট ক্রাইম বলে। আর রেজাল্ট ক্রাইম হলো ওয়ের দেয়ার ইজ এন আনডিজায়ার্ড বাট বা when there is an undesired result বা প্রহিবিটেড রেজাল্ট। ফর এক্সাম্পল, আমি যদি এখন ব্যাট দিয়ে তোমার মাথায় মারি, তার কি ইনজুরি হবে না? এই ইনজুরিটা কি আনডিজায়ার্ড রেজাল্ট না? আমরা বুঝতে পারছো? হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো জিপি ফ্লেচার কি করছে, তার রিথিঙ্কিং ক্রিমিনাল ল বইতে সে অমিশনকে দুই ভাগে ভাগ করছে। একটা হলো কমিশন বাই অমিশন, আর একটা হলো ব্রিচ অফ ডিউটি অ্যাক্ট। এখন আমরা আসি, ব্রিচ অফ ডিউটি অ্যাক্ট বলতে কি বুঝি। দেখো, ব্রিচ অফ ডিউটি অ্যাক্টের মধ্যে জিনিসটা হলো লায়াবিলিটি ফর অমিশন, যেখানে তোমার একটা ডিউটি আছে, যেখানে একটা লিগ্যাল ডিউটি আছে টু অ্যাক্ট, অ্যান্ড দ্য ফেলিয়ার টু অ্যাপ্লাই দ্যাট ডিউটি ইজ দ্য বেসিস ফর ক্রিমিনাল লায়াবিলিটি। কেস দিয়ে সোজা বুঝি, গ্রিনার ভার্সেস ডিপিপি। ডিপিপির ফুল ফর্ম হলো ডিরেক্টর অফ পাবলিক প্রসিকিউশন। ডিপিপির ফুল ফর্ম কি স্যার? ডিরেক্টর অফ পাবলিক প্রসিকিউশন। আচ্ছা, তোমরা স্ট্যাফোর্ডশায়ার বুল টেরিয়ার একটা মিক্সড ব্রিড, এই মিক্সড ব্রিডের কুকুরগুলা কিন্তু খুব হিংস্র হয়, খুব বিশাল হয়। হ্যাঁ ঠিক আছে, তো এই যাকে আমরা যেমন কোরবানির সময় গরুকে বলি ক্রস, এরকম এটা ক্রস ব্রিড, এটা কুকুর। তো এরকম এখন দেখো, এরকম একটা কুকুর এক ভদ্রলোক পালতো। এখন যখন ইনসিডেন্ট ঘটে, কুকুরের মালিক কিন্তু বাসায় ছিল না। মানে জিনিসটা কি হয়েছে, বাহিরের দেশে যখন যাবা, ইউকে তে যাবা বা তোমরা যখন থাকবা, দেখবা যে ইউকে তে বেশিরভাগ বাসার পিছনে কিন্তু একটা লন আছে, মানে গার্ডেন টাইপের বসার মতো একটা জায়গা থাকে। আর ফেন্স গুলো কিন্তু বাংলাদেশে যেমন 10 ফিট এক বাসার থেকে আরেক বাসালে 10 ফিট ওয়াল তৈরি করে দেয়, ওইখানকার ফেন্স গুলো কিন্তু এত লম্বা থাকে না স্যার। বুঝতে পারছো? ফেন্স গুলো কিন্তু নিচু থাকে, অত লম্বা টম্বা থাকে না। তো এখন এখানে যেটা হয়েছে, তো কি হয়েছে, এই কুকুরটা নিজে নিজে চেন খুলে ফেলে, কোনো একভাবে তার চেন যেটা ছিল চেন খুলে ফেলে পাশের বাসার যায়, পাশে লাফ দিয়ে পাশের বাসায় যায়, পাশের বাসায় গিয়ে বাচ্চার গালে কামড় দিয়ে পুরো মাংস উঠিয়ে ফেলে। বুঝতে পারছো? আসলে কেমনে? হ্যাঁ, মানে এক কামড়ে বাচ্চার গালের মাংস উঠায় ফেলে। এখন বুঝো, এখন যখন ইনসিডেন্টটা যখন ঘটছে, তখন কিন্তু কুকুরের মালিক বাসায় ছিল না। ওকে স্যার, কুকুরের মালিক বাসায় ছিল না, তাও তাকে লায়েবল ধরা হলো আন্ডার ডেঞ্জারাস ডগস অ্যাক্ট 1991। কেন? যখন বলা হচ্ছে, দেখো, যখন তুমি এরকম কোনো হিংস্র পশু পাখি পালো, যখন ধরো তুমি এরকম হিংস্র পশু পাখি পালো, তখন ইউ আর আন্ডার ডিউটি, মানে ওইরকম একটা প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট তৈরি করে ওইরকম পশু পাখিকে পালতে। যেমন আমার আমার দুটো বিড়াল আছে, হ্যাঁ,
যেমন একটা বিড়াল কিন্তু খুব মানে এমনিতে অনেক ফ্রেন্ডলি সবকিছু, বাইরের মানুষকে দেখলে কিন্তু বাইরের মানুষ ধরতে গেলে খেপে যায়। তো আমি কি করি, যখন বাইরের মানুষ আসে আমি কিন্তু এক রুমে বা অন্য রুমে ওকে সরাই রেখে দিই, নাহলে খামচি মামচি দিয়ে স্যার মানে ধরো অবস্থা 12টা বাজায় দিবে। হ্যাঁ, তো কেন এটা কি আমার দায়িত্ব না যে এরকম যদি আমি একটা হিংস্র পশু পালি, একটা প্রোটেক্টিভ এনভায়রনমেন্ট বা সেফ এনভায়রনমেন্ট তৈরি করা? তার মালিকটা সেটা করে না, কোনো রকম অন্য উঠে রুমে বেঁধে। রেখে দিল কি সে তো আসতে পারে ওই রুমের মতো এসে করতে পারে। সরি স্যার, বুঝি নাই, আবার জোরে বলবা? মানে অন্য রুমে রাখলেও তো সে আবার হচ্ছে গিয়ে যদি লক করে না রাখতো তাহলে তো এসে করতে পারে। আমি তো লক করেই রাখি স্যার, আমি তো বলি না যে খোলা রাখি। ও আচ্ছা। ঠিক আছে, ব্যাপারটা কি বাকি দুজন স্যার বুঝতে পারছো, সাদ আর জাইমা? জি স্যার। জি স্যার। আচ্ছা, এরপরে we come to the concept of ডাইথাম, আর ভার্সেস ডাইথাম। ডাইথামের কেসের মধ্যে কি হয়েছে? ডাইথামের কেসের মধ্যে হলো a police officer witnessed a man being kicked to death and did nothing to intervene. জাইমা স্যার বলো তো এখানে ভুলটা কি হয়েছে পুলিশ অফিসারের? স্যার ওর তো ডিউটি টু অ্যাক্ট ছিল কিন্তু হচ্ছে কিছু করেন। এক্স্যাক্টলি, পুলিশের কাজ কি, যখনই কোনো পাবলিক নিউসেন্স কিছু দেখবে সে কি এখানে কি ওটা থামানোর চেষ্টা করা উচিত না? কিন্তু সে কাজটা করে নাই। ওকে, এরপর আসি আর ভার্সেস অ্যাডোম্যাকো। স্যার সাদ স্যার এটা পড়ো তো স্যার। So basically, anesthetist failed to notice a disconnected oxygen tube leading to the patient's death. মানে And অপারেশন চলতেছে, হ্যাঁ, অক্সিজেন টিউব খুলে গেছে, ওর কোনো হুঁশই নেই, অপারেশন করে যেতেছে। oh, sir, and as a matter of fact, that person was held or convicted of gross negligence manslaughter. His omissions constituted a breach of duty. মানে ব্যাপারটা তোমরা তিনজন বুঝতে পারছো? অ্যাডোম্যাকো কেসে কি হয়েছে, ব্রিচ অফ ডিউটি অ্যাক্টে কোথায় কি অ্যাপ্লাই হচ্ছে? জি। আচ্ছা, এখন তোমাকে মজার কথা বলি স্যার, এখন তুমি হয়তো কোশ্চেন করতে পারো স্যার কোথায় আমি কমিশন বাই অমিশন অ্যাপ্লাই করবো বা ব্রিচ অফ ডিউটি অ্যাপ্লাই করবো, আমার অ্যান্সার কোনটা ভুল হইতে পারে? এখন তোমাকে সবচেয়ে এপিক জিনিস বলি, পেপার 2 এর সবচেয়ে মজার ব্যাপার হলো there is never a wrong answer if you can prove it. যে তোমার হেড অফ এক্সামিনার যে আছে তার নিজের মুখের কথা। পেপার 2 এর এটাই মজার কথা স্যার, ইফ ইউ ক্যান প্রুভ ইট there is never a wrong answer. বুঝতে পেরেছো স্যার? আচ্ছা, এখন আরেকটা তোমাদের কোশ্চেন স্যার, এতগুলা কেস কিভাবে মুখস্থ রাখবো? মুখস্থ রাখার তেমন স্যার, এটা সলভিং করতে করতে আপনি আপনি মুখস্থ হয়ে যাবে। ওকে, সলভিং করতে করতে আপনি আপনি হ্যাঁ তোমাদের মুখস্থ হয়ে যাবে, তো এটা নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নাই। যখন সলভিং স্টার্ট করবা তোমাদের আস্তে আস্তে এটা মুখস্থ হয়ে যাবে। তো এটা নিয়ে তেমন প্যারা খাওয়ার কিছু নাই যে আল্লাহ এটাতে এত কিছু পড়তেছে মুখস্থ তো হচ্ছে না। হ্যাঁ, আর আরেকটা জিনিস হলো যখনই কনসেপ্ট পড়তে বসবা যা কিছু করবা, হ্যাঁ, তোমাদের ধরো লিখে লিখে পড়ার চেষ্টা করবা, তাহলে দেখবা মাথায় ঢুকে যাবে। ওকে, তো আজকে স্যার এটা এতটুকুই থাকুক, কেন পরের কনসেপ্ট এটা হলো 1 থেকে 1.5 ঘন্টা লাগবে, পরের যে কনসেপ্টটা আছে বুঝাতে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। ওকে স্যার, তো আজকে আমাদের এতটুকুই থাকুক। এর মধ্যে তোমাদের কোনো কোশ্চেন কিছু আছে? কি হ্যান্ডআউটটা দেওয়া যাবে? হ্যাঁ হ্যাঁ, কেন, সবাই সবাই পেয়ে যাবা, আনলেস আর আনটিল যতদিন তোমাদের কাছে বই না যায়, ঠিক আছে, ততদিন ওইটা পর্যন্ত অর্ডার আমি দিবে কিভাবে? মানে ওই ওয়েবসাইট থেকে কিভাবে পাচ্ছি? ওইটা আমি তোমাকে একটা নাম্বার দিব না, ওই নাম্বারে কন্ট্যাক্ট করলে সে বই তোমার ওখান থেকে বই তোমাকে পাঠিয়ে দেওয়া হবে তোমার বাসায়। ওকে, আর তোমরা যদি কোশ্চেন পেপারও চাও পুরো প্রিন্ট আউট ওয়েতে, ওইটাও তোমাদেরকে ধরো তোমরা যদি মনে করো যে প্রিন্ট আউট করে তোমাদের কষ্ট হবে বা করা হবে, ওই পুরো কোশ্চেন পেপারও তোমাদের প্রিন্ট আউট করে তোমরা যদি চাও তোমাদেরকে সেন্ড করে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যার, আই হ্যাভ আ কোয়েশ্চেন। জি স্যার বলো। স্যার, গত যে ক্লাসটা ছিল মানে ট্রায়াল ক্লাস, ওইটার কি কোনো রেকর্ডিং আছে? স্যার হ্যাঁ হ্যাঁ রেকর্ডিং আছে, হ্যাঁ দেওয়া যাবে, সমস্যা নাই। আচ্ছা স্যার, একটু রিভিশন দরকার ছিল।
হ্যাঁ হ্যাঁ স্যার, রেকর্ডিং আছে স্যার, সব ক্লাসের রেকর্ডিং থাকবে। যারা যারা এক্সাম কিটসে তোমরা করবা, প্রত্যেকটা ক্লাসের রেকর্ডিং এর অ্যাক্সেস পাবা। ওকে আচ্ছা, ওকে। জাইমা স্যার তোমার কি আর কোনো কোশ্চেন কিছু আছে স্যার? No, sir. আচ্ছা, এরপরে স্যার তোমার কোনো কোশ্চেন আছে স্যার? ওই যে স্যার ওই রেকর্ডিংটা দরকার ছিল, বিকজ আমি গত ক্লাসের কনসেপ্ট গুলো একটু আবার রিভিউ করতে চাই। আচ্ছা, তুমি তাহলে এই যখনই কোনো রেকর্ডিং লাগবে, নয়ন স্যার তাই না, হ্যাঁ হ্যাঁ। উনি তোমাকে প্রত্যেকটা অ্যাক্সেস দিয়ে দিবে। ওকে স্যার, আচ্ছা, ওনাকে যে টেক্সট করব? টেক্সট করলে সে তোমাকে রেকর্ডিং এর লিংক সে তোমার ইনবক্সে দিয়ে দিবে। হ্যাঁ তার স্যার, পাশাপাশি হ্যাঁ, রুটিনটা রুটিনটা তো তোমাদের বলে দেওয়া হলো না। রুটিনটা হলো তোমার লয়ের রুটিন হলো স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে 12টা থেকে 1টা। 12টা থেকে 1টা। ওকে। ওকে, হ্যাঁ স্যাটারডে, মানডে, ওয়েডনেসডে স্যার 12টা। এই স্যাটারডেতে আমার নেক্সট এই মান্থে কোনো প্রবলেম নাই। নেক্সট মান্থ থেকে স্যাটারডেতে প্রিজিউমেবলি আই হ্যাভ ইকোনমিক্স ক্লাস। এই কয়টা টাইম থেকে স্যার? আমি দেখছি, বা সম্ভবত 12:30 থেকে স্যার 2টা। 12:30 থেকে 2টা। আচ্ছা, এটা তোমাকে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া হবে। ওকে আচ্ছা না স্যার, এটা তো ফিজিক্যাল ক্লাস, আর টিচারের কাছে 2-3 বছর করেও আসতেছি, সো মানে চেঞ্জও করার অপশন নাই আমার। সো আচ্ছা, ওটা ব্যাপারটা পরে, তাহলে আমি তোমার সাথে এটা নিয়ে পরে ডিসকাস করবো। হ্যাঁ ওকে স্যার। হ্যাঁ, তুমি দেখো টিচার যদি চেঞ্জ করতে না পারে তাও আমাকে একটু জানাও। হ্যাঁ, আচ্ছা আমি দেখি হ্যাঁ কি স্যার, করা যায়। 12:30 থেকে 2টা, A2 ইকোনমিক্স। আচ্ছা, তোমার ওইটা একটা দেখা যাবে। ওকে ওকে। ওকে, ইকোনমিক্স ক্লাস কোথায় স্যার? বনানীতে না? এরা স্যার ফাইরুস। ও আচ্ছা, বুঝতে পারছি, সমস্যা নাই স্যার। আমি ওটা তাহলে করে দেখবো, তোমাকে টাইম দেখি আমি চেঞ্জ করা যায় কিনা। জাইমা স্যার, তোমার কোনো টাইমের প্রবলেম আছে স্যার? No, sir. আচ্ছা স্যার, তোমরা সবাই লিভ নিতে পারো, জাইমা বাদে। ও এখন গভর্নমেন্ট বডিজ ক্লাস করবে। ওকে, ওকে স্যার, বাই। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম।